নমস্কার শ্রোতা বন্ধুরা, কথা সাহিত্য প্রাঙ্গণ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেঘ ও রৌদ্র গল্পের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছেদ। তবে চলুন শুরু করা যাক। পঞ্চম পরিচ্ছেদ। সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে, তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুদিত ক্ষুদ্র শিকড় জাল লইয়া জগতের উপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না। শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত, যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিতেছেন, মনে মনে বক্তৃতায় শান দিতেছে, কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন ও প্রকাশ্য আদালতের লোকারণ্য দৃশ্য এবং যুদ্ধপর্বের ভাবী পর্বাধ্যায়গুলি মনে আনিয়ে ক্ষণে ক্ষণে কম্পিত ও ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন, তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি তাহার ছিন্ন প্রায় চারুপাঠ ও মসি বিচিত্র লিখিবার খাতা, বাগান হইতে কখনো ফুল কখনো ফল, মাতৃভাণ্ডার হইতে কোনোদিন আচার, কোনোদিন নারিকেলের মিষ্টান্ন, কোনোদিন পাতায় মোড়া কেতকী কেশর সুগন্ধি গৃহনির্মিত ক্ষয়ের আনিয়া নিয়মিত সময়ে তাহার দ্বারে আসিয়া উপস্থিত হইত। প্রথম দিন কতক দেখিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছেন। সেটা যে মনোযোগ দিয়া পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না। অন্য সময়ে শশীভূষণ যে সকল গ্রন্থ পড়িতেন, তাহার মধ্য হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন, কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শুনাইবার যোগ্য কি দুটো কথাও ছিল না? তা না থাক, তাই বলিয়া ওই বইখানি কি এতই বড় আর গিরিবালা কি এতই ছোট? প্রথমটা গুরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালাকে সুর করিয়া বানান করিয়া বেণী সমেত দেহের উত্তরার্ধ সবেগে দুলাইতে দুলাইতে উচ্চ স্বরে আপনিই পড়া আরম্ভ করিয়া দিল। দেখিল তাহাতে বিশেষ ফল হইল না। কালো মোটা বইখানার উপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল। ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো করিয়া দেখিতে লাগিল। ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে, তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল। সেই বইখানা যদি কোনো চোরে চুরি করিয়া লইয়া যাইত, তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারের সমস্ত কিয়াক্ষয়ের চুরি করিয়া পুরস্কার দিতে পারিত। সেই বইখানার বিনাশের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত ও অসম্ভব প্রার্থনা করিয়াছিল, তাহা দেবতারা শুনেন নাই এবং পাঠকদিগকেও শুনাইবার কোনো আবশ্যক দেখি না। তখন ব্যথিত হৃদয় বালিকা দুই একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল এবং সেই দুই একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য ছলে শশীভূষণের গৃহসম্মুখ পড়তে পথে আসিয়া কটাক্ষপাত করিয়া দেখিল। শশীভূষণ সেই কালো বইখানা ফেলিয়া একাকী দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গরাদগুলার প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন। বোধ করি বিচারকের মন কেমন করিয়া গলাইবেন, এই লোহাগুলোর উপর তাহার পরীক্ষা হইতেছে। সংসারে অনভিজ্ঞ গ্রন্থবিহারী শশীভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডেমোস্থেনিস, শিশির, বার্ক, সেরিডন প্রভৃতি বাগ্মীগণ বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন, যেরূপ শব্দভেদী স্বরবর্ষণে অন্যায়কে ছিন্ন ভিন্ন, অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকারকে ধূলিসাৎ করিয়া দিয়াছেন, আজিকার দোকানদারির দিনেও তাহা অসম্ভব নহে। প্রভুত্ব মদগর্বিত উদ্ধত ইংরাজকে কেমন করিয়া তিনি জগৎ সম্মুখে লজ্জিত ও অনুতপ্ত করিবেন, তিলকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতেছিলেন।
আকাশের দেবতারা শুনিয়া হাসিয়াছিলেন। কি তাহাদের দেবচক্ষু অশ্রুসিক্ত হইতেছিল তাহা কেহ বলিতে পারে না। সুতরাং সেদিন গিরিবালা তাহার দৃষ্টিপথে পড়িল না। সেদিন বালিকার অঞ্চলে জাম ছিল না। পূর্বে একবার জামের আটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে সে অত্যন্ত সংকুচিত ছিল। এমনকি শশীভূষণ যদি কোনোদিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত, গিরি আজ জাম নেই, সে সেটাকে গূঢ় উপহাস জ্ঞান করিয়া সক্ষোভে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত। জামের আটির অভাবে আজ তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল। সহসা দূরের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বালিকা উচ্চস্বরে বলিয়া উঠিল, স্বর্ণ ভাই, তুই যাস নে, আমি এখনই যাচ্ছি। পুরুষ পাঠক মনে করিতে পারেন যে কথাটা স্বর্ণলতা নামক কোনো দূরবর্তিনী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া উচ্চারিত, কিন্তু পাঠিকারা সহজেই বুঝিতে পারিবেন দূরে কেহই ছিল না, লক্ষ্য অত্যন্ত নিকট। কিন্তু হায়, অন্ধ পুরুষের প্রতি সে লক্ষ্যভ্রষ্ট হইয়া গেল। শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে, তিনি তাহার মর্ম গ্রহণ করিতে পারিলেন না। তিনি মনে করিলেন বালিকা সত্যই ক্রীড়ার জন্য উৎসুক, এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যাবসায় ছিল না, কারণ তিনিও সেদিন কোনো কোনো হৃদয়ের দিকে লক্ষ্যটি করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করিতেছিলেন। বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল, তাহার শিক্ষিত হস্তের মহৎ লক্ষ্য সেইরূপ ব্যর্থ হইয়াছিল। পাঠকেরা সে সংবাদ পূর্বেই অবগত হইয়াছেন। জামের আটির একটা গুণ এই যে একে একে অনেকগুলি নিক্ষেপ করা যায়। চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে। কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক, তাহাকে এখনই যাচ্ছি আশা দিয়া অধিকক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না। থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে। সুতরাং সে উপায়টি যখন নিষ্ফল হইল, তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যাইতে হইল। তথাপি স্বর্ণ নাম্নী কোনো দূরস্থিত সহচরীর সঙ্গ লাভ করিবার অভিলাষ আন্তরিক হইলে যেরূপ সবেগে উৎসাহের সহিত পদচারণা করা স্বাভাবিক হইত, গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না। সে যেন তাহার পৃষ্ঠ দিয়া অনুভব করিবার চেষ্টা করিতেছিল পশ্চাতে কেহ আসিতেছে কিনা। যখন নিশ্চয় বুঝিল কেহ আসিতেছে না, তখন আশার শেষতম ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ ফিরিয়া চাহিয়া দেখিল, এবং কাহাকেও না দেখিয়া সেই ক্ষুদ্র আশাটুকু এবং শিথিলপত্র চারুপাটখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া পথে ছড়াইয়া দিল। শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়াছে, সেটুকু যদি সে কোনো মতে ফিরাইয়া দিতে পারিত, তবে বোধ হয় পরিত্যাজ্য জামের আটির মতো সে সমস্তই শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত। বালিকা প্রতিজ্ঞা করিল, দ্বিতীয়বার শশীভূষণের সহিত দেখা হইবার পূর্বেই সে সমস্ত পড়াশোনা ভুলিয়া যাইবে। তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন তাহার কোনোটিরই উত্তর দিতে পারিবে না, একটিরও না। তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে। গিরিবালার দুই চক্ষু জলে ভরিয়া আসিল। পড়া ভুলিয়া গেলে শশীভূষণের যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে, তাহা মনে করিয়া সে পীড়িত হৃদয়ে কিঞ্চিৎ সান্ত্বনা লাভ করিল, এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্তৃত শিক্ষা সেই হতভাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণ রস উচ্ছ্বলিত হইয়া উঠিল। আকাশে মেঘ করিতে লাগিল। বর্ষাকালে এমন মেঘ প্রতিদিন করিয়া থাকে। গিরিবালা পথের প্রান্তে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা। ষষ্ঠ পরিচ্ছেদ। শশীভূষণের আইন সম্বন্ধীয় গবেষণা এবং বক্তৃতা চর্চা কি কারণে ব্যর্থ হইয়া গেল, তাহা পাঠকদের অগোচর নাই।
ম্যাজিস্ট্রেটের নামে মকদ্দমা অকস্মাৎ মিটিয়া গেল। হরকুমার তাহাদের জেলার বেঞ্চে অনারারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হইলেন। একখানা মলিন চাফকান ও তৈলাক্ত পাগড়ি পরিয়া হরকুমার আজকাল প্রায়ই জেলায় গিয়া সাহেবদিগকে নিয়মিত সেলাম করিয়া আসেন। শশীভূষণের সেই কালো মোটা বইখানার প্রতি এতদিন পরে গিরিবালার অভিশাপ ফলিতে আরম্ভ করিল। সে একটি অন্ধকার কোণে নির্বাসিত হইয়া অনাদৃত বিস্তৃতভাবে ধূলিস্তর সংগ্রহে প্রবৃত্ত হইল। কিন্তু তাহার অনাদর দেখিয়া যে বালিকা আনন্দ লাভ করিবে, সেই গিরিবালা কোথায়? শশীভূষণ যেদিন প্রথম আইনের গ্রন্থ বন্ধ করিয়া বসিলেন, সেই দিনই হঠাৎ বুঝিতে পারিলেন গিরিবালা আসে নাই। তখন একে একে কয়দিনের ইতিহাস অল্পে অল্পে তাহার মনে পড়িতে লাগিল। একদিন উজ্জ্বল প্রভাতে গিরিবালা অঞ্চল ভরিয়া নববর্ষার আর্দ্র বকুল ফুল আনিয়াছিল। তাহাকে দেখিয়াও যখন তিনি গ্রন্থ হইতে দৃষ্টি তুলিলেন না, তখন তাহার উচ্ছ্বাসে সহসা বাধা পড়িল। সে তাহার অঞ্চলবিদ্ধ একটা সুতা বাহির করিয়া নতশিরে একটি একটি করিয়া ফুল লইয়া মালা গাঁথিতে লাগিল। মালা অত্যন্ত ধীরে ধীরে গাঁথিল। অনেক বিলম্বে শেষ হইল। বেলা হইয়া আসিল। গিরিবালার ঘরে ফিরিবার সময় হইল। তথাপি শশীভূষণের পড়া শেষ হইল না। গিরিবালা মালাটা তক্তপোষের উপর রাখিয়া ম্লানভাবে চলিয়া গেল। মনে পড়িল তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল। কবে হইতে সে তাহার ঘরে প্রবেশ না করিয়া ঘরের সম্মুখবর্তী পথে মধ্যে মধ্যে দেখা দিত এবং চলিয়া যাইত। অবশেষে কবে হইতে বালিকা সেই পথে আসাও বন্ধ করিয়াছে, সেও তো আজ কিছুদিন হইল। গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না। শশীভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হতবুদ্ধি হতকর্মের মতো দেওয়ালে পিঠ দিয়া বসিয়া রহিলেন। ক্ষুদ্র ছাত্রীটি না আসাতে তাহার পাঠ্যগ্রন্থগুলি নিতান্ত বিস্বাদ হইয়া আসিল। বই টানিয়া টানিয়া লইয়া 2-4 পাতা পড়িয়া ফেলিয়া দিতে হয়। লিখিতে লিখিতে ক্ষণে ক্ষণে সচকিতে পথের দিকে দ্বারের অভিমুখে প্রতীক্ষাপূর্ণ দৃষ্টি বিক্ষিপ্ত হইতে থাকে এবং লেখা ভঙ্গ হয়। শশীভূষণের আশঙ্কা হইল গিরিবালার অসুখ হইয়া থাকিবে। গোপনে সন্ধান লইয়া জানিলেন সে আশঙ্কা অমূলক। গিরিবালা আজকাল আর ঘর হইতে বাহির হয় না। তাহার জন্য পাত্র স্থির হইয়াছে। গিরি যেদিন চারুপাঠের ছিন্নখণ্ডে গ্রামের পঙ্কিল পথ বিকীর্ণ করিয়াছিল, তাহার পরদিন প্রত্যুষে ক্ষুদ্র অঞ্চলে বিচিত্র উপহার সংগ্রহ করিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া আসিতেছিল। অতিশয় গ্রীষ্ম হওয়াতে নিদ্রাহীন রাত্রি অতিবাহন করিয়া হরকুমার ভোরবেলা হইতে বাহিরে বসিয়া গা খুলিয়া তামাক খাইতেছিলেন। গিরিকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাচ্ছিস? গিরি কহিল, শশী দাদার বাড়ি। হরকুমার ধমক দিয়া কহিলেন, শশী দাদার বাড়ি যেতে হবে না, ঘরে যা। এই বলিয়া আসন্ন শ্বশুর গৃহবাস বয়ঃপ্রাপ্ত কন্যার লজ্জার অভাব সম্বন্ধে বিস্তর তিরস্কার করিলেন। সেই দিন হইতে তাহার বাহিরে আসা বন্ধ হইয়াছে। এবার আর তাহার অভিমান ভঙ্গ করিবার অবসর জুটিল না। আম সত্ত্ব, কিয়া ক্ষয়ের এবং জারক নেবু ভাণ্ডারের যথাস্থানে ফিরিয়া গেল। বৃষ্টি পড়িতে লাগিল। বকুল ফুল ঝরিতে লাগিল। গাছ ভরিয়া পেয়ারা পাকিয়া উঠিল এবং শাখাস্খলিত পক্ষী চঞ্চুক্ষত সুপক্ক কালো জামে তরুতল প্রতিদিন সমাচ্ছন্ন হইতে লাগিল। 7ম পরিচ্ছেদ। গ্রামে গিরিবালার বিবাহে যেদিন সানাই বাজিতেছিল, সেদিন অনিমন্ত্রিত শশীভূষণ নৌকা করিয়া কলিকাতা অভিমুখে চলিতেছিলেন। মকদ্দমা উঠাইয়া লওয়া অবধি হরকুমার শশীকে বিষচক্ষে দেখিতেন।
কারণ তিনি মনে মনে স্থির করিয়াছিলেন শশী তাহাকে নিশ্চয় ঘৃণা করিতেছে। শশীর মুখে চোখে ব্যবহারে তিনি তাহার সহস্র কাল্পনিক নিদর্শন দেখিতে লাগিলেন। গ্রামের সকল লোকই তাহার অপমান বৃত্তান্ত ক্রমশ বিস্তৃত হইতেছে। কেবল শশীভূষণ একাকী সেই দুষ্কৃতি জাগাইয়া রাখিয়াছে। মনে করিয়া তিনি তাহাকে দুই চক্ষে দেখিতে পারিতেন না। তাহার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহার অন্তঃকরণের মধ্যে একটুখানি সলজ্জ সংকোচ এবং সেই সঙ্গে প্রবল আক্রোশের সঞ্চার হইত। শশীকে গ্রাম ছাড়া করিতে হইবে বলিয়া হরকুমার প্রতিজ্ঞা করিয়া বসিলেন। শশীভূষণের মতো লোককে গ্রাম ছাড়া করা কাজটা তেমন দুরূহ নহে। নায়েব মহাশয়ের অভিপ্রায় অনতিবিলম্বে সফল হইল। একদিন সকালবেলা পুস্তকের বোঝা এবং গুটি 2-4 টিনের বাক্স সঙ্গে লইয়া শশী নৌকায় চড়িলেন। গ্রামের সহিত তাহার যে একটি সুখের বন্ধন ছিল, সেও আজ সমারোহ সহকারে ছিন্ন হইতেছে। সুকোমল বন্ধনটি যে কত দৃঢ়ভাবে তাহার হৃদয়কে বেষ্টন করিয়া ধরিয়াছিল, তাহা তিনি পূর্বে সম্পূর্ণরূপে জানিতে পারেন নাই। আজ যখন নৌকা ছাড়িয়া দিল, গ্রামের বৃক্ষ চূড়াগুলি অস্পষ্ট এবং উৎসবের বাদ্যধ্বনি ক্ষীণতর হইয়া আসিল, তখন সহসা অশ্রুবাষ্পে হৃদয় স্ফীত হইয়া উঠিয়া তাহার কণ্ঠ রোধ করিয়া ধরিল। রক্তোচ্ছ্বাস বেগে কপালের শিরাগুলি টনটন করিতে লাগিল এবং জগৎ সংসারের সমস্ত দৃশ্য ছায়া নির্মিত মায়ামরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল। প্রতিকূল বাতাস অতিশয় বেগে বহিতেছিল। সেই জন্য স্রোত অনুকূল হইলেও নৌকা ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। এমন সময় নদীর মধ্যে এক কাণ্ড ঘটিল, যাহাতে শশীভূষণের যাত্রার ব্যাঘাত করিয়া দিল। স্টেশন ঘাট হইতে সদর মহকুমা পর্যন্ত একটি নতুন স্টিমার লাইন সম্প্রতি খুলিয়াছে। এই স্টিমারটি সশব্দে পক্ষ সঞ্চালন করিয়া ঢেউ তুলিয়া উজানে আসিতেছিল। জাহাজে নতুন লাইনের অল্প বয়স্ক ম্যানেজার সাহেব এবং অল্প সংখ্যক যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শশীভূষণের গ্রাম হইতে কেহ কেহ উঠিয়াছিল। একটি মহাজনের নৌকা কিছু দূর হইতে এই স্টিমারের সহিত পাল্লা দিয়া আসিতে চেষ্টা করিতেছিল, আবার মাঝে মাঝে ধরি ধরি করিতেছিল, আবার মাঝে মাঝে পশ্চাতে পড়িতেছিল। মাঝির ক্রমশ রোগ চাপিয়া গেল। সে প্রথম পালের উপর দ্বিতীয় পাল এবং দ্বিতীয় পালের উপরে ক্ষুদ্র তৃতীয় পালটা পর্যন্ত তুলিয়া দিল। বাতাসের বেগে সুদীর্ঘ মাস্তুল সম্মুখে আনত হইয়া পড়িল এবং বিদীর্ণ তরঙ্গরাশি অট্টকলস্বরে নৌকার দুই পার্শ্বে উন্মত্তভাবে নৃত্য করিতে লাগিল। নৌকা তখন ছিন্ন বলগা অশ্বের ন্যায় ছুটিয়া চলিল। এক স্থানে স্টিমারের পথ কিঞ্চিত বাঁকা ছিল। সেইখানে সংক্ষিপ্ততর পথ অবলম্বন করিয়া নৌকা স্টিমারকে ছাড়াইয়া গেল। ম্যানেজার সাহেব আগ্রহের ভরে রেলের উপর ঝুঁকিয়া নৌকার এই প্রতিযোগিতা দেখিতেছিল। যখন নৌকা তাহার পূর্ণতম বেগ প্রাপ্ত হইয়াছে এবং স্টিমারকে হাত 2 ছাড়াইয়া গিয়াছে, এমন সময় সাহেব হঠাৎ একটা বন্দুক তুলিয়া স্ফীত পাল লক্ষ্য করিয়া আওয়াজ করিয়া দিল। এক মুহূর্তে পাল ফাটিয়া গেল, নৌকা ডুবিয়া গেল, স্টিমার নদীর বাঁকের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ম্যানেজার কেন যে এমন করিল তাহা বলা কঠিন। ইংরাজ নন্দনের মনের ভাব আমরা বাঙালি হইয়া ঠিক বুঝিতে পারি না। হয়তো দিশিপালের প্রতিযোগিতা সে সহ্য করিতে পারে নাই, হয়তো একটা স্ফীত বিস্তীর্ণ পদার্থ বন্দুকের গুলির দ্বারা চক্ষের পলকে বিদীর্ণ করিবার একটা হিংস্র প্রলোভন আছে, হয়তো এই গর্বিত নৌকাটার বস্ত্রখণ্ডের মধ্যে গুটি কয়েক ফুটা করিয়া নিমেষের মধ্যে ইহার নৌকালীলা সমাপ্ত করিয়া দিবার মধ্যে একটা প্রবল পৈশাচিক হাস্যরস আছে। নিশ্চয়ই জানি না, কিন্তু ইহা নিশ্চয়ই। ইংরাজের মনের ভিতরে একটুখানি বিশ্বাস ছিল যে এই রসিকতাটুকু
করার দরুন সে কোনরূপ শাস্তির দায়িক নহে, এবং ধারণা ছিল যাহাদের নৌকা গেল এবং সম্ভবত প্রাণ সংশয়, তাহারা মানুষের মধ্যেই গণ্য হইতে পারে না। সাহেব যখন বন্দুক তুলিয়া গুলি করিল এবং নৌকা ডুবিয়া গেল, তখন শশীভূষণের পানসি ঘটনাস্থলের নিকটবর্তী হইয়াছে। শেষোক্ত ব্যাপারটি শশীভূষণ প্রত্যক্ষ দেখিতে পাইলেন। তাড়াতাড়ি নৌকা লইয়া গিয়া মাঝি এবং মাল্লাদিগকে উদ্ধার করিলেন। কেবল এক ব্যক্তি ভিতরে বসিয়া রন্ধনের জন্য মশলা পিষিতেছিল, তাহাকে আর দেখা গেল না। বর্ষার নদীর খরবেগে বহিয়া চলিল। শশীভূষণের হৃৎপিণ্ডের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটিতে লাগিল। আইন অত্যন্ত মন্দগতি। সে একটা বৃহৎ জটিল লৌহ যন্ত্রের মতো তোল করিয়া সে প্রমাণ গ্রহণ করে এবং নির্বিকার ভাবে সে শাস্তি বিভাগ করিয়া দেয়। তাহার মধ্যে মানব হৃদয়ের উত্তাপ নেই, কিন্তু ক্ষুধার সহিত ভোজন, ইহার সহিত উপভোগ ও রসের সহিত শাস্তিকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া শশীভূষণের নিকট সমান অস্বাভাবিক বলিয়া বোধ হইল। অনেক অপরাধ আছে, যাহা প্রত্যক্ষ করিবা মাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তি বিধান না করিলে অন্তর্যামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া প্রত্যক্ষকারীকে দগ্ধ করিতে তাহেন। তখন আইনের কথা স্মরণ করিয়া সান্ত্বনা লাভ করিতে হৃদয় লজ্জাবোধ করে। কিন্তু কলের আইন এবং কলের জাহাজ ম্যানেজারটিকে শশীভূষণের নিকট হইতে দূরে লইয়া গেল। তাহাতে জগতের আর কি উপকার হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে যাত্রায় নিঃসন্দেহে শশীভূষণের ভারতবর্ষীয় প্লীহা রক্ষা পাইয়াছিল। মাঝি মাল্লা যাহারা বাঁচিল, তাহাদিগকে লইয়া শশী গ্রামে ফিরিয়া আসিলেন। নৌকায় পাট বোঝাই ছিল, সেই পাট উদ্ধারের জন্য লোক নিযুক্ত করিয়া দিলেন এবং মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত দিতে অনুরোধ করিলেন। মাঝি কিছুতেই সম্মত হয় না। সে বলিল, নৌকা তো মজিয়াছে, এক্ষণে নিজেকে মজাইতে পারিব না। প্রথমত পুলিশকে দর্শনে দিতে হইবে, তাহার পর কাজকর্ম আহার নিদ্রা ত্যাগ করিয়া আদালতে ঘুরিতে হইবে, তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফল লাভ হইবে তাহা ভগবান জানেন। অবশেষে সে যখন জানিল শশীভূষণ নিজে উকিল, আদালত খরচা তিনি বহন করিবেন এবং মোকদ্দমায় ভবিষ্যতে খেসারত পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে, তখন রাজি হইল। কিন্তু শশীভূষণের গ্রামের লোক যাহারা স্টিমারে উপস্থিত ছিল, তাহারা কিছুতেই সাক্ষ্য দিতে চাহিল না। তাহারা শশীভূষণকে কহিল, মহাশয়, আমরা কিছুই দেখি নাই। আমরা জাহাজের পশ্চাৎ ভাগে ছিলাম। কলের ঘট ঘট এবং জলের কলকল শব্দে সেখান হইতে বন্দুকের আওয়াজ শুনিবারও কোনো সম্ভাবনা ছিল না। দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশীভূষণ ম্যাজিস্ট্রেটের নিকট মোকদ্দমা চালাইলেন। সাক্ষীর কোনো আবশ্যক হইল না। ম্যানেজার স্বীকার করিল যে সে বন্দুক ছুড়িয়াছিল। কহিল, আকাশে এক ঝাঁক বক উড়িতেছিল, তাহাদেরই প্রতি লক্ষ্য করা হইয়াছিল। স্টিমার তখন পূর্ণাবেগে চলিতেছিল এবং সেই মুহূর্তেই নদীর বাঁকের অন্তরালে প্রবেশ করিয়াছিল। সুতরাং সে জানিতেও পারে নাই কাক মরিল কি বক মরিল কি নৌকাটা ডুবিল। অন্তরিক্ষে এবং পৃথিবীতে এত শিকারের জিনিস আছে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাপূর্বক ডাটি র্যাগ অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের ওপর সিকি পয়সা দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না। বেকসুর খালাস পাইয়া ম্যানেজার সাহেব চুরুট ফুকিতে ফুকিতে ক্লাবে হুইশট খেলিতে গেল, যেন লোকটা নৌকার মধ্যে মশলা পিষিতেছিল। 9 মাইল তফাতে তাহার মৃতদেহ ডাঙায় আসিয়া লাগিল এবং শশীভূষণ চিত্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আসিলেন। যেদিন ফিরিয়া আসিলেন সেদিন নৌকা সাজাইয়া গিরিবালাকে শ্বশুর বাড়ি লইয়া যাইতেছে। যদিও তাহাকে কেহ ডাকে নাই, তথাপি শশীভূষণ ধীরে ধীরে নদী তীরে আসিয়া উপস্থিত হইলেন।
ঘাটে লোকের ভিড় ছিল, সেখানে না গিয়া কিছু দূর অগ্রসর হইয়া দাঁড়াইলেন। নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার সম্মুখ দিয়ে চলিয়া গেল, তখন চকিতের মতো একবার দেখিতে পাইলেন মাথায় ঘোমটা টানিয়া নববধূ নত শিরে বসিয়া আছে। অনেক দিন হইতে গিরিবালার আশা ছিল যে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে, কিন্তু আজ সে জানিতেও পারিল না যে তাহার গুরু অনতি দূরে তীরে দাঁড়াইয়া আছেন। একবার সে মুখ তুলিয়াও দেখিল না, কেবল নিঃশব্দ রোদনে তাহার দুই কপোল বাহিয়া অশ্রুজ্জ্বল ঝরিয়া পড়িতে লাগিল। নৌকা ক্রমশ দূরে চলিয়া অদৃশ্য হইয়া গেল। জলের ওপর প্রভাতে রৌদ্র ঝিকঝিক করিতে লাগিল। নিকটের আম্রশাখায় একটা পাপিয়া উচ্ছ্বসিত কণ্ঠে মুহুর্মুহু গান গাহিয়া মনের আবেগ কিছুতেই নিঃশেষ করিতে পারিল না। খেয়া নৌকা লোক বোঝাই লইয়া পারাপার হইতে লাগিল। মেয়েরা ঘাটে জল লইতে আসিয়া উচ্চ কলস্বরে গিরির শ্বশুরালয় যাওয়ার আলোচনা তুলিল। শশীভূষণ চশমা খুলিয়া চোখ মুছিয়া সেই পথের ধারে সেই গড়াদের মধ্যে সেই ক্ষুদ্র গৃহে প্রবেশ করিলেন। হঠাৎ একবার মনে হইল যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন, শশী দাদা, কোথায় রে, কোথায়? কোথাও না, সে গৃহে না, সে পথে না, সে গ্রামে না, তাহার অশ্রু জলাভিষিক্ত অন্তরের মাঝখানটিতে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন কথা সাহিত্য প্রাঙ্গণ চ্যানেলটি। ধন্যবাদ।